প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা দশম শ্রেণী তথা মাধ্যমিকের গুরুত্বপূর্ণ একটি বই এবিটিএ টেস্ট পেপারের অঙ্কগুলিকে সমাধান করব। আজকে আমরা অঙ্কর সেটের মধ্যে যে 27 পৃষ্ঠায় যে অঙ্কগুলি দেওয়া আছে সেই অঙ্কগুলি শর্ট কোশ্চেনগুলোকে তোমাদের সামনে আলোচনা করব এবং তার সমাধান করব। আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে এবং ভিডিওটা পুরো দেখো, তোমাদের সব রকমের প্রবলেম বা ডাউট তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। চলো ভিডিওটাকে শুরু করা যাক। দেখো, তোমরা যদি এবিটিএ টেস্ট পেপার কিনে থাকো তো অবশ্যই পেজ নাম্বার 27টাকে খোলো। খুললে দেখতে পাবে যে প্রথম যে শর্ট কোশ্চেনটা দিয়েছে সেটা কি দেখো, কোনো আসল ও তোর বার্ষিক সবৃদ্ধি মূলের অনুপাত কত? 25:27। মানে কি, একটা আসল বলে দিয়েছে আর বার্ষিক সবৃদ্ধি মূল বলে দিয়েছে। আসলকে আমরা বলো তো কী ধরি? আসল ও বার্ষিক আমি একটু লিখে করাচ্ছি যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। বার্ষিক সবৃদ্ধি মূলের অনুপাত 25:27। ঠিক আছে, এটা আমাদের বইতে দিয়ে দিয়েছে। সেখান থেকে বলেছে বার্ষিক সুদের হার কত হবে আমাদের বের করতে হবে। অ্যাকচুয়ালি একটা জিনিস আমরা যখন ওই সরল সুদ কোষ অঙ্কে শিখেছিলাম, সেখানে আমরা একটা জিনিস শিখেছিলাম যে আসলকে আমরা পি ধরে নিতাম না, হ্যাঁ কি না? লিখবে ধরি আসল ও সবৃদ্ধি মূলের পরিমাণ কত? 25x আর কত? 27x। আমরা এটা কি করলাম? ধরে নিলাম। আমি তোমাদের লিখে করাচ্ছি। দেখো, তাহলে আমরা আসলকে অতএব p = কত ধরবো বলো তো? 25x, হ্যাঁ কি না? কারণ আসল আমাদের কি বলেছে? 25 বলেছে, 25 বলেছে। তাহলে আমরা এখানে ধরে নিয়েছি আসল কত? 25x। তাহলে 25x। আর আমাদের যেহেতু এখানে সবৃদ্ধি মূল মানে কত বলো তো? সবৃদ্ধি মূল আমরা p প্লাস i কত আমাদের? 27x, হ্যাঁ কি না? সবৃদ্ধি মূল মানে কত? সবৃদ্ধি মূল মানেটা কি? আসল আর যে সুদ যেটা হয় সারা বছর খাটার ফলে যে সুদটা হয়, সেই সুদের যোগ করলে যে টোটাল অ্যামাউন্টটা আমরা পাই তাকে আমরা কি বলি? সবৃদ্ধি মূল। ক্লিয়ার? তাহলে এইখানে দেখো, তাহলে আইটা আমাদের আসবে কি করে বলো তো? আই মানে কত? 27x মাইনাস কত? পি এর মান কত? 25x। তাহলে 27x মাইনাস 25x মানে কত? 2x। লিখবে i = কত? 2x। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? সুদটাও পেয়ে গেলাম। ঠিক আছে, আর আমাদের কি ছিল? টি কত? এখানে বলে দিয়েছি বার্ষিক, হ্যাঁ কি না? বার্ষিক মানে কত? 1 বছর। তাহলে এটা কত হবে? 1। ঠিক আছে, এবার আমাদের আরটা কি আমাদের বের করতে এখানে দিয়েছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে i = কত বলো? পি আর টি বাই কত? 100, হ্যাঁ কি না? তাহলে i মানে কত হবে? দাঁড়াও এটাকে নিচে করি। তাহলে i কত জানি? 2x = p কত? 25x। আর তো আমাদের কি বের করতে হবে? আর টি কত বলো? 1 বাই কত? 100। ঠিক আছে, এটা হলো। এবার আমরা যদি এটাকে মুছে দিই, দেখো ওপরে করছি, আমি সাইডে করিয়ে দিচ্ছি তোমাদের। তাহলে 2x ইন্টু 100, এই 100টাকে এদিকে কি করলাম? গুণ করে দিলাম। = কত হবে? 25x। ঠিক আছে, বুঝতে পেরেছ? ইন্টু কত বলো? আর। তাহলে আরটাকে যদি আমি লিখি, দেখো আমি একটু ঘুরিয়ে লিখছি। দেখো 25x ইন্টু আর = কত? 2x ইন্টু 100। তাহলে আর = কত হবে বলো? 2x ইন্টু 100 বাই কত? 25x। তাহলে এই x এলিমিনেট হয়ে যাবে। আর কত হবে? 25 × 4 = 100, মানে 2 গুণ 4 8। তাহলে আমরা আর এর মান কত পেলাম? অতএব আর = কত? 8। তাহলে বার্ষিক সুদের হার কত হবে? এখানে লিখে নেবে। অঙ্কগুলো তোমাদের খুব ধরে করিয়ে দিচ্ছি। দেখো, বার্ষিক সুদের হার, অতএব বার্ষিক সুদের
হার কত হবে বলো তো 8%। ওকে, তো আমাদের প্রথমে এই 1 দাগের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তো এবারে আমরা 2 দাগের অঙ্কটা করব। দেখো বলেছে কোনো ব্যবসায় 2 ব্যক্তি x টাকা এবং y টাকা যথাক্রমে 9 মাস এবং 6 মাসের জন্য নিয়োজিত করলো, লাভ্যাংশের অনুপাত। ঠিক আছে, তো আমরা দাঁড়াও এই অঙ্কটাকে আমরা একটু মুছে নিই। দেখো অঙ্কটা আমরা কিভাবে করব, দেখো তাহলে এইখানে আমাদের অঙ্কটা করতে গেলে দেখো কি করতে হবে। অতএব তাদের মূলধনের পরিমাণ কি হবে, অতএব এখানে লিখবে এরকম, তাদের মূলধনের তাহলে পরিমাণ কত হবে বলো তো। একটা x টাকা কত মাস খেটেছে, 9 মাস খেটেছে, আর y টাকাটা কত মাস খেটেছে, 6 মাস খেটেছে। তাহলে তাদের মূলধনের গিয়ে কত হবে, তাহলে প্রথমটা কত হবে 9x টাকা, কারণ x টাকাটা 9 মাস খেটেছে এবং y টাকাটা কত মাস খেটেছে বলো তো 6 মাস। তাহলে আরেকটা কত হবে 6y। ঠিক আছে, বা এরকমও লেখা যেতে পারে যে প্রথম ব্যক্তির মূলধনের মানে পরিমাণ হলো 9x টাকা, দ্বিতীয় ব্যক্তির কত হবে বলো, এরকমভাবেই লেখো তো। প্রথম ব্যক্তির মূলধনের পরিমাণ কত হবে বলো 9x, হ্যাঁ কি না, কারণ তার টাকাটা কত মাস খেটেছে 9 মাস খেটেছে, হ্যাঁ কি না, x টাকাটা কত মাস খেটেছে 9 মাস, আর দ্বিতীয় ব্যক্তির কত হবে বলো তো 6 মাস খেটেছে, মানে কত 6y। অতএব প্রথম ব্যক্তি, যেহেতু আমাদের অনুপাত গিয়ে করতে বলেছে, বাই কত দ্বিতীয় ব্যক্তি ইকুয়াল টু কত হবে 9x বাই কত 6y। তাহলে এটা 3 দুগুণে 6, 3 তিরিকে 9, মানে কত হবে 3x বাই কত 2y। তাহলে আমাদের প্রথম ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তির আমরা অনুপাত বের করে ফেললাম। দেখবে কীরকমভাবে, অতএব প্রথম ব্যক্তি অনুপাত দ্বিতীয় ব্যক্তি ইকুয়াল টু কত হবে 3x ইস টু কত 2y। এটাই তোমাদের কিন্তু আনসার। ওকে, তাহলে লাভ্যাংশের অনুপাত কত হবে এটাই তোমাদের। ঠিক আছে, এবারে আমরা ট্রিপল আয়ের অঙ্কটা করব। তাহলে ট্রিপল আয়ের অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে যে 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস কে ইকুয়াল টু 0, 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস কে ইকুয়াল টু 0, এবং এদের বলেছে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল কে হলে কে এর মান নির্ণয় করতে বলেছে। খুব ভালো অঙ্ক। দেখো আমরা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল কত বলেছে 5, হ্যাঁ কি না, কিন্তু যদি আমরা নর্মালি ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল কী ছিল বলো তো। বীজদ্বয়ের আমি শর্টকাটে লিখছি, বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু কত হবে বলো তো, ধ্রুবক পদ মানে সমীকরণে যে ধ্রুবক পদ থাকে ডিভাইডেড বাই কত এক্স স্কোয়ারের সহগ, হ্যাঁ কি না, ঠিক তো, সেটাকেই আমরা এখন এখানে করব। তাহলে লিখবে অতএব বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু ধ্রুবক পদ মানে কি, এই সমীকরণে ধ্রুবক পদ কোনটা কে, তাহলে কে বাই এক্স স্কোয়ারের সহগ কত 3। ওকে, এবারে দেখো বীজদ্বয়ের গুণফলের মান কত বলো তো 5 না, তাহলে 5 ইকুয়াল টু কে বাই 3, তাহলে কে ইকুয়াল টু কত হবে 3 × 5 ইকুয়াল টু কত 15। তাহলে এই তো আমাদের ট্রিপল আয়ের যে অঙ্কটা ছিল সেটাও কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 4 অঙ্কটা করব। ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সমান জ্যা এ বি এবং কি সিডি। ঠিক আছে, কি বলেছে এ ও বি 60 ডিগ্রি, বৃত্তটির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার হলে ত্রিভুজ সিওডির ক্ষেত্রফল কত হবে আমাদের হিসাব করতে হবে।
প্রথমে আমরা কি আঁকবো, একটা ছবি এঁকে নিই, সব থেকে বেটার হবে। তাহলে আমাদের একটা ও কেন্দ্রবৃত্ত আমরা একটা ড্র করে নিই। সেই কেন্দ্রবৃত্তের জ্যা কোনটা, এ বি এবং কি সিডি। এ বি ধরে নাও, এটা এ বি আর এটা কত হবে সিডি। সেই এ বি সিডির বলেছে এবং ও একটা কেন্দ্রবৃত্ত বলেছে। কেন্দ্রবৃত্তের মধ্যে অ্যাঙ্গেল এ ও বি, মানে এই কোণটা এ ও বি কত ডিগ্রি, 60 ডিগ্রি হলে সিওডি ত্রিভুজের ক্ষেত্রফল কি করতে বলেছে, বের করতে বলেছে। তাহলে বলে রাখি যে অ্যাঙ্গেল এ ও বি, ভালো করে এই জায়গাগুলো ফলো করো। এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে সিওবি, মানে এটা যদি ও হয়, সিওডি কোণটাও কত হবে, 60 ডিগ্রি তো হবে। অতএব অ্যাঙ্গেল সিওডি কত হবে বলো তো, 60 ডিগ্রি তো, হ্যাঁ কি না। এবারে বলেছে যে ত্রিভুজের ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার, মানে কোনটা এ ও কত 6, হ্যাঁ কি না। দেখতে গেলে এইখানে এ ও বি ও ডি ও সি সব কটাই কত 6 সেন্টিমিটার কোণ না। দেখো ওবিও কত হবে 6, তার কারণ কি, মানে এটা কি হচ্ছে, কেন্দ্র থেকে বৃত্তের পরিধির ওপর একটা যদি লাইন টানি তাকে আমরা কি পাবো, বৃত্তের ব্যাসার্ধ পাবো না। তাহলে ওবিটাও কি কেন্দ্র থেকে বৃত্তের পরিধির উপর একটা লাইন, সেটাও কি হবে বৃত্তের ব্যাসার্ধ হবে। তেমন ওডিটাও ওসিটাও 6, হ্যাঁ কি না। এবার তোমাদের একটা ত্রিভুজের যখন বৃত্তস্থ চতুর্ভুজ বা ত্রিভুজ হচ্ছিল, তোমরা সেখানে উপপাদ্যতে পড়েছো যে এই দুটো বাহু যদি সমান হয়, ভালো করে এই দুটো বাহু যদি সমান হয়, এই অ্যাঙ্গেলগুলো কী হবে বলো তো, সমান হবে না, হ্যাঁ কি না। এই অ্যাঙ্গেলগুলো কী হবে, সমান হবে। সমান হলে এই বাহুটাও কী হবে, সমান হবে। তারপরে এটাই তো প্রুফ ছিল। ওকে, তাহলে এই বাহুটাও কত হবে 6 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে কী বুঝলাম, এটি একটি সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। অতএব অঙ্কটা এমন কিছু মহান নয়, কিন্তু অঙ্কটার একটু লজিকটাকে বুঝতে হবে। ত্রিভুজ সিওডি এর ক্ষেত্রফল কত হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কী ছিল, √3/4। দেখো √3/4 ইন্টু কত, বাহু স্কোয়ার। বাহু মানে কত, এখানে 6, 6 স্কোয়ার মানে কত, √3/4 ইন্টু 36। তাহলে এটা কত হবে 4 9 36, মানে কত 9√3 বর্গ। এখানে 6 কি বলেছে, সেমি, তাহলে বর্গ সেমি। এটা ছিল 4-এর দাগের অঙ্কটা, ক্লিয়ার। এবারে আমরা দেখো 5-এর অঙ্কটা করব। 5-এর অঙ্কটা কি বলেছে, এ কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ আর একক, বি কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ কি ক্যাপিটাল আর একক। যেখানে বলে দিয়েছে অঙ্কটা, দেখো এখানে আমাদের যে অঙ্কটা টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে, দেখো একটা বৃত্ত আছে, সেই বৃত্তের একটা ব্যাসার্ধ যেটা স্মল আর একক, আর একটা বৃত্ত আছে সেই তার যে ব্যাসার্ধটা কি ক্যাপিটাল আর একক, এবং এর এখানে বলে দিয়েছে যে আর গ্রেটার দেন কি স্মল আর, মানে স্মল আরের থেকে ক্যাপিটাল আর কি বড়। এবারে বলেছে যে বৃত্ত দুটি কেবলমাত্র একটি সাধারণ স্পর্শক থাকবে যদি, বৃত্তের কি থাকবে, একটা সাধারণ স্পর্শক থাকবে যদি। তাহলে ছবিটা বলো তো কী হবে, দেখো এরকম একটা ছোট্ট হবে প্রথম, ঠিক আছে, আর এইখান থেকে আর একটা এরকম করে একটা বৃত্ত তৈরি হবে, আর এটা কী হবে, বৃত্তের একটা স্পর্শক হবে। প্রথমে এই বৃত্তটার যে ধরে নাও এটা হচ্ছে রেডিয়াস, এটা কত আর এই যে বড় বৃত্ত যেটা আছে, সেই বড় বৃত্তের যে ব্যাসার্ধ সেটাকে ধরলাম কি ক্যাপিটাল আর, ঠিক আছে, সেটা কি ক্যাপিটাল আর, ঠিক আছে। তাহলে এখানে শর্তটা আমাদের, আর এটার নাম ধরে নাও প্রথমটাকে এরা কত নাম দিয়েছে, এ কেন্দ্রবৃত্ত, এটা এ আর এটা কত বি, এ বির শর্ত বলে দিয়েছে। তাহলে আমাদের এখানে এ বির শর্তটা কী হবে, স্পর্শক হতে গেলে এ বিটাকে অবশ্যই ক্যাপিটাল আরের থেকে বড় বৃত্ত থেকে আমাদের কি করতে হবে, এই আরটাকে বিয়োগ দিলে তবে এই শর্তটা কী হবে এবং একটি বৃত্তের সাধারণ স্পর্শক তৈরি হবে, ঠিক আছে।
এবারে আমরা কি বলেছে দেখো, ছয়ের অঙ্কটা বলেছে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল। গোলকের বক্রতলের সূত্র কী ছিল? 4πr²। এবং এখানে কটা গোলক বলেছে? দুটি গোলক। ঠিক আছে, তাহলে দেখো আমরা লিখব প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল, বা লেখো ধরি এটা কত দাগের অঙ্ক? এটা লাস্ট অঙ্ক, 6-টা। ধরি প্রথম গোলকের ব্যাসার্ধ কত? ধরে নাও r1। ক্লিয়ার? তাহলে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কত হবে? দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ ধরলাম r2। ঠিক আছে, এবার প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল তাহলে কত হবে? প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr1², আর দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr2²। ওকে, এটাই ছিল তো সূত্র। এবারে এদের অনুপাত বের করব। ঠিক আছে, এদের অনুপাত ক্ষেত্রফলের অনুপাত দিয়েছে। তাহলে অতএব প্রথম গোলকের, দেখো এরকমভাবে লেখো, অতএব প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল, প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল বাই কত? দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু কত বলে দিয়েছে দেখো তো? 1/9। তাহলে 1/9। তাহলে প্রথম গোলকের বক্রতলের সূত্র কি ছিল বলো তো? 4π, বলো 4πr1² ডিভাইডেড বাই কত? 4πr2² ইকুয়াল টু কত? 1/9। তাহলে 4π কেটে যাবে। তাহলে কেটে গেলে আমাদের কাছে পড়ে থাকছে কি বলো তো? আমি এই দিকটা করছি। তাহলে কি পড়ে থাকছে? r1/r2² ছিল, আমি এটাকে হোল স্কোয়ার করে দিচ্ছি, কারণ ওপর নিচে যদি স্কোয়ার থাকে তাকে আমি কি করে দিতে পারি? হোল স্কোয়ার করে দিতে পারি। ঠিক আছে, ইকুয়াল টু কত হবে? 1/9। তাহলে r1/r2 কত হবে? 1/√3, বা সরি 1/3। ওকে, তাহলে এইটা হলো আমাদের। এবারে এখানে কি বলেছে দেখো, তাদের আয়তনের অনুপাত। তাহলে গোলকের আয়তনের সূত্র কী ছিল? 4/3πr³। হ্যাঁ কি না? গোলকের আয়তনের সূত্র কী ছিল? 4/3πr³। ঠিক, অতএব প্রথম গোলকের আয়তন, দেখো প্রথম গোলকের আয়তন বাই কত? দ্বিতীয় গোলকের আয়তন। প্রথম গোলকের আয়তন কত? 4/3πr1³। হ্যাঁ কি না? ক্লিয়ার তো? দ্বিতীয় গোলকের আয়তনের সূত্র কী ছিল বলো? 4/3πr2³। তাহলে এই পাই কেটে যাবে, 4/3 কেটে যাবে। তাহলে এটাকে কি লিখতে পারি? r1/r2 তার কত? হোল কিউব। আবার r1r2-র মান কত বলো? 1/3 তার হোল কিউব, মানে কত? 1/3 এর কিউব মানে কত? 27। অতএব তাদের অনুপাত কত হবে? অতএব তাদের আয়তনের অনুপাত হলো, এখানে লিখব, অতএব তাদের আয়তনের অনুপাত বলো তো কত হবে? 1:27। কত? 1:27। ক্লিয়ার? তো এইখানে প্রথম যে 6 নাম্বারের যেটা ছিল 1:6, সেটা আমরা কমপ্লিট করলাম। এবারে আমরা 2-এর দাগের শূন্যস্থান পূরণগুলোকে আমরা কমপ্লিট করব। এবারে আমরা 2-এর দাগের শূন্যস্থান পূরণের অঙ্কগুলোকে করব। দেখো খুব সোজা অঙ্ক দিয়েছে। তাহলে 2-এর দাগের আয়ের অঙ্কটা কি বলেছে দেখো, বার্ষিক x% হার সরল সুদে 120 টাকা 10 মাসের সুদ কত হবে? তাহলে দেখো x% সরল সুদ মানে কত? আর মানে কত? x, এখানে
আর সরল সুদে 120 টাকা, মানে পিটা কত হবে বলো, 120, আর মাসটা কত হবে, টিটা এখানে টাইম বলে দিয়েছে না 10 মাস, কিন্তু সূত্রে আমরা যখনই ফেলি তখন সেটাকে আমরা কিসে কনভার্ট করি, ইয়ারে কনভার্ট করি না, তাই সেই ক্ষেত্রে এইখানে 10টাকে ভাগ কি করব, 12 দিয়ে ভাগ দিয়ে দেবো। ক্লিয়ার? তাহলে আই ইকুয়াল টু কত হবে, অতএব আই ইকুয়াল টু কত হবে, পি আর টি বাই কত, 100। তাহলে আই তো আমরা কি জানি না, তাহলে আইটাই আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে আই ইকুয়াল টু পি কত বলো তো, 120 টাকা, আর কত এক্স, টি কত 10/12, এটা কত 100। তাহলে এই শূন্য কেটে যাবে, তাহলে এটা কত হবে 12 গুণ এক্স গুণ 10 বাই কত 10 গুণ 12। ওকে, তাহলে এইখানে দেখো এই 12 কেটে গেলে কত হবে, এই কী হবে 12 কেটে যাবে, আর এই 10 কেটে যাবে, অতএব আই ইকুয়াল টু কত হবে, এক্স। তাহলে শূন্যস্থান পূরণে কী লিখব, এক্স টাকা। ক্লিয়ার? এবারে 2 অঙ্কটা দেখো, খুবই ইজি অঙ্ক। কি বলেছে, এক্স ভেরিয়েন্স 1/y কত, 2 এক্স ভেরিয়েন্স কত 1/y হলে এক্স প্লাস ওয়াই এর ক্ষুদ্রতম হবে, হলে এক্স প্লাস ওয়াই এর মান কী হবে, ক্ষুদ্রতম হবে, সব থেকে কম হবে। ঠিক আছে, কখন হবে, ঠিক আছে, যখন এক্স ইকুয়াল টু, এই যে ড্যাশের ওখানে লিখবে এক্স ইকুয়াল টু যখন কী হবে, ওয়াই হবে। কী হবে, এক্স ইকুয়াল টু যখন ওয়াই হবে, তখনই আমরা কী হবে, এক্স প্লাস ওয়াই এর ক্ষুদ্রতম মান আমরা পাবো। ক্লিয়ার? এবারে দেখো, দুটি দ্বিঘাতকরণী এবং তাদের গুণফল একটি মূলদ সংখ্যা হলে সেই করণীদ্বয়ে পরস্পরের ড্যাশ করণী। আমাদের এটা কী হবে বলো তো, এই যে ট্রিপল আয়ের অঙ্কটা যেটা হবে, কী হবে, অনুবন্ধী করণী। কী হবে, অনুবন্ধী করণী। ক্লিয়ার? এটা কী হবে, অনুবন্ধী করণী হবে। ক্লিয়ার? তো কি বলেছে দেখো, এটাও মানে আমাদের দেখতে গেলে যে আমরা যদি মূলত সংখ্যাকে নিয়ে যোগও করি, দেখো দুটো অনুবন্ধী করণীকে যদি যোগ করি, মানে ধরো তোমাদের কাছে আছে কত বলবো, 3 + √2, আর একটা কি আছে তার অনুবন্ধী করণী কী হয়, 3 - √2, হ্যাঁ কি না? ক্লিয়ার? এটাই তো। এবং তাদের যদি আমরা যোগ করে দিই, তাহলে কত পাবো, এই √2 কেটে যাবে, মানে 3 + √2 + 3 - কত √2 কেটে যাবে, এটা কত হবে 6। এটাও একটা কি মূলত সংখ্যা। আবার আমি যদি এই দুটোকে মানে গুণ করে দিলে কত হবে, 3 + √2 গুণ 3 - √2, তাহলে এটা কত হবে 3² - √2 তার কত হোল স্কোয়ার, মানে 9 - 2 মানে কত 7। তাহলে এটাও একটা কি পেলাম, মূলত সংখ্যা পেলাম না। ওকে, তো এইভাবে আমাদের এইখানে যে শূন্যস্থান পূরণ আছে সেখানে আমরা কি লিখব, অনুবন্ধী করণী লিখব। কি বলেছে দেখো, তারপরের অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক, 4 অঙ্কটা। একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরস্পর 3টি কোণের অনুপাত 1:2:5, চতুর্থ কোণটির মান কত হবে? এটা খুব ভালো কোশ্চেন, এটা 1 নম্বরে দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা 2 নম্বরের কোশ্চেন। তাহলে প্রথম 3টি কোণের অনুপাত থাকলে, যখন এরকম অনুপাতে দেয়া থাকবে, আমরা একটা করে এক্স ধরে নেব। ঠিক আছে, যে বৃত্তস্থ চতুর্ভুজের 3টি কোণগুলি হলো, 3টি কোণ হলো একটা 1 গুণ এক্স, এরকম করে লেখো, 1 গুণ এক্স মানে কত হবে, শুধু এক্স হবে, আর একটা কথা হবে বলো তো 2x, আর একটা কথা হবে 5x, এরকম 2x আর কত হবে 5x। ধরো একটা বৃত্তস্থ এখানে কি আছে, চতুর্ভুজ আছে। ওকে, বুঝবে জিনিসটা, বৃত্তস্থ চতুর্ভুজের এটা ধরে নাও এক্স, এটা ধরে নাও 2x, আর এটা কত ধরবো 5x। একটা জিনিস মাথায় রাখবে, এই বৃত্তস্থ চতুর্ভুজের এই কোণটা এবং এই কোণটার যোগফল কত হয় বলো তো,
180 ডিগ্রি হয়। মাথায় রাখবে এই কথাটা। এই কোণটা এবং এই কোণটার যোগফল মানে এইটা এবং এইটা বা এটার টোটাল যোগফল কত হয়? 180 ডিগ্রি হয়। ক্লিয়ার? তাহলে এইখানে আমাদের দেখতে গেলে তাহলে এইটার সঙ্গে 2x এর সঙ্গে আমি যদি এটাকে যদি যোগ করি তাহলে কত হবে বলো? প্রথম এই দুটোকে যোগ করনি, তাহলে x এর মান কত হবে বলো? 5x প্লাস 5x ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। কারণ এই দুটো কোণের যোগফল কত হবে? 180 ডিগ্রি হবে। তাহলে 6x ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। x ইকুয়াল টু কত হবে? 180/6 মানে কত? 3 6 18 30 ডিগ্রি। কত হয়? 30 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এই কোণটা কত হলো? তাহলে x কোণ কত হলে হলো বলো? কোণগুলি কি কি? অতএব চতুর্ভুজের বৃত্তস্থ চতুর্ভুজের কোণগুলি হলো কত? x এর মান কত? 30। একটা কত হলো? 30 ডিগ্রি। আর একটা কত হবে? 30 গুণ 2 মানে কত? 60 ডিগ্রি। আর একটা কত হবে? 60 ডিগ্রি। আর একটা কত হবে? 5 গুণ x মানে কত? 5 গুণ 30 মানে কত? 150 ডিগ্রি। এটা হয়েছে। এবারে তাহলে এই কোণটা আমার এখন কত আসলো বলো? 60 ডিগ্রি। তাহলে এটা কত হবে বলো? অতএব লিখবে চতুর্থ কোণটি হলো, লেখো অতএব চতুর্থ কোণটি হলো কত? এই টোটালটার কত? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস কত? 60 ডিগ্রি মানে কত? 120 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এই কোণটা কত হলো? 120 ডিগ্রি। ওকে, চলো তারপরের অঙ্কটা করানো যাক। এটা কিন্তু 2 নম্বরের মতন পরীক্ষায় কিন্তু আসতে পারে, ভালো অঙ্ক দিয়েছে। সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি কী হয়? অ্যাকচুয়ালি সমকৌণিক বিন্দু হয়। ঠিক আছে, এটা তোমাদের বইতে দেওয়া আছে। তো এই রকম যখন হবে তাকে আমরা সেই বিন্দুটাকে আমরা কি বলবো? সমকৌণিক বিন্দু বলবো। ক্লিয়ার? তোমরা ওই ড্যাশ পূরণে লিখে নেবে। বৃত্তটি ড্যাশ বিন্দু দিয়ে যাবে, সমকৌণিক বিন্দু দিয়ে কী হবে? যাবে। যে ড্যাশটাই লিখবে, ধরে নাও এরকম একটা সমকোণী ত্রিভুজ আছে, সেই সমকোণী ত্রিভুজের এইটা পুরোটাই যদি একটা বৃত্ত হয়নি, তোমরা এঁকে নেবে ঠিক করে। তো এরকম যদি একটা বৃত্ত হয় তো বৃত্তটা সমকৌণিক কী হবে? বিন্দু দিয়ে যাবে। ঠিক আছে, এবার তার পরের অঙ্কটা কী বলেছে দেখো। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ সমান হলে শঙ্কুটির শীর্ষ কোণের মান কত? খুব ভালো কনসেপচুয়াল জিনিস। দেখো, একটা শঙ্কু আছে, মানে ধরো জন্মদিনের মাথার টুপি। সেই শঙ্কুর মানে দেখো এইখানে সেই শঙ্কুর তার যে উচ্চতা, ধরো এটা নাম দাও তো এ বি সি। ঠিক আছে, দাঁড়াও এটা একটু ঠিক করে নি, শঙ্কুটা আগে। ধরো এটা এ বি সি আর এটা কত? ডি। বলছে যে সমকৌণিক তোমার শঙ্কুর উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ সমান। উচ্চতা মানে কি? এডি যা হবে বিডি কী হবে? সমান হবে, হ্যাঁ কি না? আবার বলতে পারি যে এডি যা হবে এই ডিসিটাও কী হবে? সমান। কারণ এই যে শঙ্কুর যে নিচের তলটা থাকে, বলো তো এটা কি হয়? এটা একটা বৃত্ত হয় না, হ্যাঁ কি না? যখন শঙ্কুর চ্যাপটা ইউটিউবে করেছিলাম তখন এগুলো দেখিয়েছিলাম। তাহলে এটা কী হয়? একটা বৃত্ত হয়। তো সেইখানে যে বৃত্তের যে ব্যাসার্ধটা হয়, ঠিক আছে, সেই ব্যাসার্ধটা কী হবে? এই দুটো বাহু কী হবে? তাহলে কী হবে? সমান হবে। আর বৃত্তের ব্যাসার্ধটা কী হয়? চেঞ্জ হয় না। তাহলে এই উচ্চতা এবং কি ব্যাসার্ধ সমান, তাহলে বিডিও যা হবে ডিসিওটা কী হবে? সমান হবে। এবার এখানে একটা প্রশ্ন, এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এই দিকের অ্যাঙ্গেলটা কী হবে আর এই দিকের অ্যাঙ্গেলটা কী হবে? সমান হবে, হ্যাঁ কি না? এবার এইটা কী হয়? 90 ডিগ্রি হয়। এটা কত হয়? 90 ডিগ্রি হয় না? তাহলে এই দুটো অ্যাঙ্গেল কত হবে? 45 ডিগ্রি। আর এটা কত হবে? আমি এরকম করে লিখে করাচ্ছি, দাঁড়াও। অতএব অ্যাঙ্গেল
এ ডি বি যদি 90 ডিগ্রি হয় তাহলে কত হবে তোমার অ্যাঙ্গেল ডিবিএ ডিবিএ ইকুয়াল টু কত হবে বিএডিটা কী হবে সমান হবে, এবং এই যে এই কোণটার কী হবে অর্ধেক হবে, মানে হাফ অফ অ্যাঙ্গেল বাই 2, অ্যাঙ্গেল এডিবি বাই কত 2 মানে কত 90 ডিগ্রি বাই 2 মানে কত 45 ডিগ্রি। অথবা বলতে পারি যে অ্যাঙ্গেল ডি বিএ 45 ডিগ্রি, আবার অ্যাঙ্গেল বিএডিটাও কী হবে বলো 45 ডিগ্রি। তেমনই এই দিকের অ্যাঙ্গেলগুলো কী হবে সেই একই প্রসেস সমান হবে, কারণ এই বাহুটা আর এই বাহুটা কি সমান, হ্যাঁ কি না? তো সেই ক্ষেত্রে দেখো তাহলে বিএসি কত হবে, অর্থাৎ আমাদের অঙ্কটা আমরা করব কি করে দেখো, তাহলে আমাদের আলটিমেটলি উত্তর কত হবে, অ্যাঙ্গেল বিএসিটা কত হবে বলো তো 45 ডিগ্রি, মানে অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল সিএডি মানে কত 45 ডিগ্রি প্লাস কত 45 ডিগ্রি ইকুয়াল টু কত 90 ডিগ্রি। তাহলে এই পুরো কোণটা আমাদের কি আমাদের বের করতে দিয়েছে, ঠিক আছে, শঙ্কুর শীর্ষকোণ। তাহলে শঙ্কুর যে শীর্ষকোণ হবে সেটা কত হবে 90 ডিগ্রি হবে, ঠিক আছে। চলো তোমাদের সত্য মিথ্যটাও করিয়ে দিই। কি বলেছে দেখো, বার্ষিক শতকরা সুদের হার একই হলে কোনো মূলধনের 1 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের তুলনায় বেশি। এটা কোনোদিনও সম্ভব নয়। তুমি ব্যাংকে টাকা রাখবে, 1 বছরে চক্রবৃদ্ধি সুদ যা হবে সরল সুদ সেই একই হবে, ঠিক আছে। তাহলে এইটা আমাদের কি হবে বলো তো মিথ্যা হবে। ওই সত্য মিথ্যার ক্ষেত্রে প্রথমের যে প্রশ্নটা দিয়েছে 3 দাগের আই, প্রথমটা কি হবে মিথ্যা হয়, কারণ তুমি যদি ব্যাংকে 1000 টাকা যদি রাখো তার যদি তুমি 6% সরল সুদ পাও আর চক্রবৃদ্ধি সুদও যদি 6% পাও, তো সেইখানে তোমরা একই পাবে টাকা, ঠিক আছে, বেশি হয় না, একই টাকা হয়, ঠিক আছে। এবার বলেছে √3 - 5 দুইয়ের অঙ্কটা, √3 - 5 অনুবন্ধীকরণী কত হবে √3 + 5। হ্যাঁ এটা কিন্তু সত্য, জাস্ট সাইনটা কী হয় অনুবন্ধীকরণতে কী হয় মিডিলে যে চিহ্নটা থাকে সেটা কী হয়ে যায় চেঞ্জ হয়ে যায়, ওকে ক্লিয়ার। তাহলে এটা কী হবে আলটিমেটলি সত্য, ওকে। ট্রিপল আইয়ের অঙ্কটা কি বলেছে দেখো, এর মূলধন বি এর মূলধনের অর্ধেক, মানে বি এর কাছে যে মূলধনটা আছে সেটা এ এর কাছে কি আছে তার অর্ধেক আছে, মানে এটা কি ধরি 3 অঙ্কটা দেখো, ধরি বি এর মূলধন কত, এর মূলধন ধরো কত এক্স, হ্যাঁ কি না? তাহলে বি এর মূলধন কত হবে বলো তো, বি এর মূলধন কত হবে, বি এর মূলধন কত হবে 2x। কারণটা কি বলো তো এর কাছে বি এর থেকে ধরো এ আর বি, এ আর কত আছে বি, অঙ্কটা বুঝতে হবে, এ আর কি বি। তাহলে এ এর কাছে বি এর কাছে যা টাকা আছে যদি 10 টাকা থাকে, ঠিক আছে, এর কাছে তার অর্ধেক আছে, মানে ক টাকা থাকবে 5 টাকা থাকবে। তো এটাই করেছি, এ কে প্রথম এক্স ধরে নিয়েছি, হ্যাঁ কি না, আর বি কে কী করেছি 2 × x, হ্যাঁ কি না। এর কাছে যদি x টাকা থাকে মানে 5 টাকা থাকে, তাহলে বি এর কাছে কত থাকবে 2 × 5 মানে কত 10ই তো, তেমনই সেই 2 × x করে দিয়েছি। অতএব এ আর বি এর অনুপাত কত হবে বলো তো, এ তাহলে x = কত হবে 2x, তাহলে কত হবে 1:2। কিন্তু বইয়েতে যতটুকু দিয়েছে 2:1, তাহলে এটা কী হবে আলটিমেটলি মিথ্যা, কী হবে মিথ্যা। 3 অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এবার কি বলেছে দেখো 4 অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক, কি বলেছে দেখো, 3টি ক্রমিক সমানুপাতির সংখ্যার গুণফল 64, ঠিক আছে, দ্বিতীয় সংখ্যাটি 4 কি হবে আমাদের এইটা বের করতে দিয়েছে। চলো শুরু করা যাক। তাহলে আমরা সর্বপ্রথম যে কাজটা করব দেখো, ক্রমিক সমানুপাতিগুলোকে আমরা এখানে কি নাম্বার থাকছে আমরা কি করব ধরে নেব। তাহলে ধরি
বা ধরি না লিখলে হবে, তাহলে দেখো এক্স গুণ ওয়াই গুণ জেড ইকুয়াল টু কত বলো তো 64। কারণ ক্রমিক সংখ্যার গুণফল মানে তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যার গুণফল কত 64, এটা করে দিলাম কত 64। এবারে দ্বিতীয় সংখ্যাটি ক্রমিক সমানুপাতি মানে কি বলো তো আমরা জানি, অতএব দেখো ক্রমিক সমানুপাতি মানে হচ্ছে এক্স বাই ওয়াই ইকুয়াল টু কত ওয়াই বাই জেড, হ্যাঁ কি না? তাহলে এইখানে এটাকে লিখতে পারি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স জেড। আমাদের এখানে কী চেয়েছে দ্বিতীয় সংখ্যা, মানে কোনটা বলো তো, এই ওয়াইটা না, আমাদের কাছে কোনটা চেয়েছে ওয়াইটা চেয়েছে। তাহলে আমরা এখানে দেখো এই ওয়াইটাকে না লিখে আমরা এক্স জেডের মানটা কত বলো তো, এটাকে 1 নাম্বার দিয়ে দাও। তাহলে 1 নাম্বার ইকুয়াল টু কত হবে, এই যে এক্স জেডের জায়গাতে কত বসাবো, দেখো এক্স জেড আমরা এটাকে একটু সাজিয়ে নিয়ে লিখছি, দেখো এক্স জেড গুণ কত ওয়াই ইকুয়াল টু কত 64, হ্যাঁ কি না? তাহলে এক্স জেড মানে কোনটা ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়াল টু কত 64, ক্লিয়ার? না একটু বড় করে লিখি 64। তাহলে ওয়াই কিউব ইকুয়াল টু কত 64, তাহলে ওয়াই মানে কত হবে কিউব রুট অফ 64, মানে আমরা কত লিখতে পারি বলো 4 গুণ 4 গুণ 4 মানে কত বেরোবে 4 বেরোবে, হ্যাঁ কি না? তাহলে আলটিমেটলি তাহলে এটা উত্তরটা কত হলো 4। তাহলে এটা কী হবে আমাদের সত্য হবে, এটা কী হবে আমাদের সত্য। ঠিক আছে, আমি লিখে নিচ্ছি, তোমরা ঠিক জায়গাতে খাতায় লিখে নেবে। ঠিক আছে, এটা কী হলো তাহলে আলটিমেটলি সত্য। 6 অঙ্কটা কি বলেছে দেখো, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন কত হবে 3 গুণ। তাহলে আমরা এইখানে এই অঙ্কটা দেখো করে দেখতে হবে। অ্যাকচুয়ালি এটার আনসার হবে 8 গুণ, তো এটা মিথ্যা হবে। দেখো তাহলে লিখবে ধরি ব্যাসার্ধ কত হবে বলো তো আর, ঠিক আছে? আমরা এই ব্যাসার্ধের একটা কী ছিল গোলক ছিল, ঠিক আছে? তার ব্যাসার্ধের দৈর্ঘ্যকে আমরা কি করব দ্বিগুণ করব। তাহলে এটাকে ধরে নাও যে ক্যাপিটাল আর 1 ইকুয়াল টু কত আর, তাহলে R2 ইকুয়াল টু কত হবে 2R। আমরা যখন এই গোলকের যে এই যে ব্যাসার্ধ ছিল একে আমরা করি যে কত দ্বিগুণ, মানে এখন কত এটা 2R, ঠিক আছে? তাহলে তাদের আয়তনের সূত্র কী হবে, তাহলে লেখো অতএব গোলকের প্রাথমিক আয়তন কত হবে বলো তো 4/3 পাই আর কিউব, হ্যাঁ কি না? প্রথমে কত ছিল শুধু ওর রেডিয়াসটা কত ছিল বলো আর ছিল, আর অন্তিম আয়তন কত বলেছে গোলকের অন্তিম আয়তন শেষে কি করেছে ওকে দ্বিগুণ করেছে। তাহলে কত হবে 4/3 পাই 2R কিউব। তাহলে এদের অনুপাত কত হবে, অতএব প্রাথমিক আয়তন, আমি এটা শর্টকাটে লিখে দিচ্ছি, প্রাথমিক আয়তন ইস্টু অন্তিম আয়তন, অন্তিম বা এটাকে ইস্টু না দিয়ে লেখো ডিভাইড দিয়ে দাও, অন্তিম আয়তন ইকুয়াল টু কত হবে 4/3 পাই আর কিউব ডিভাইডেড বাই 4/3 পাই 8R কিউব, হ্যাঁ কি না? তাহলে 2R এর হোল কিউব মানে কত 8R কিউব। তাহলে 4/3 পাই কেটে যাবে, 4/3 কেটে যাবে, এই আর কিউব কেটে যাবে, তাহলে কত হবে 1/8, মানে হওয়া দরকার কী ছিল 1:8, কিন্তু এরা বলেছে কত 3 গুণ, হচ্ছে কত 8 গুণ, হচ্ছে কত 8 গুণ, ঠিক আছে? আর বইতে কত বলেছে 3 গুণ। তাহলে এটা বলো তো কী হবে মিথ্যা হবে, কী হবে মিথ্যা হবে। তো আজকে আমরা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে আমরা 4 দাগের যে 2 নম্বরের শর্ট কোশ্চেনগুলো আছে এগুলোকে নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে, আর যেখানে বুঝতে না পারবে সেই জায়গাটা কমেন্ট বক্সে লিখবে, আলাদা করে ভিডিও বানিয়ে আমরা তোমাদের ট্যাগ করে দেবো, ঠিক আছে?